বিভিন্ন ডেটাবেস যে তোমার রয়েছে সেই ডেটাবেসটাকে বোঝার জন্য। এটা একটা ডেটা অ্যানালিটিক্সের একটা সাবজেক্ট। মেনলি আমরা এমফেসাইজ করব হচ্ছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল আর এমএস পাওয়ার পয়েন্টের ওপর। এমএস ওয়ার্ডটাকে ভালো করে যদি আমরা শিখি তাহলে এক্সেলটা ধরতে পারবো, আর পাওয়ার পয়েন্ট তোমার কী হবে, আরও সোজা, তোমার ধরা আরও সোজা। আমরা যেটা করব তার সাথে আমাদের টাইপিংটা রয়েছে। আমরা কিন্তু তোমার প্রত্যেকটা ক্লাসে তোমার টাইপিংটা দেব। এবার টাইপিং করতে গেলে তোমাকে একটা কিবোর্ড ইউজ করতে হবে। বাড়িতে কি কোনো কিবোর্ড আছে? তাহলে একটা পুরনো কিবোর্ডও তুমি যদি পারো নিয়ে নেবে। পুরনো কিবোর্ডের ক্ষেত্রে তোমার যেটা রয়েছে, তোমার মোটামুটি ধরো 50-100 টাকা নেবে, আর নতুন যদি একটা কিবোর্ড কিনতে পারো তাহলে 250-300 টাকা নেবে। তো কিবোর্ডটা কিন্তু মাস্ট, কারণ কিবোর্ড ছাড়া আমি এই যে আমাদের ফিঙ্গারগুলো আছে দেখাতে পারবো না, ঠিক আছে? এই জন্য আমি কিবোর্ডটা, তো নেক্সট উইক থেকে আমরা কি করব, টাইপিংটাকে আমরা দেখাবো, ঠিক আছে? এই জন্য তুমি একটা কিবোর্ড অ্যারেঞ্জ করে নেবে। মেশিন না থাকলেও হবে, কিন্তু বাড়িতে টেবিলের ওপর কিবোর্ডটা রেখে তুমি যখনই টাইপিং করতে থাকবে আস্তে আস্তে তোমার 6 মাসের মধ্যে স্পিড উঠে যাবে। এই হলো ব্যাপার। তো আমরা মাইক্রোসফট তোমার হচ্ছে ওয়ার্ড দিয়ে শুরু করব। তো মাইক্রোসফট ওয়ার্ডটা দিয়ে আমরা আস্তে আস্তে আমরা কাজ করি। আমরা প্রথমেই চলে যাব এখানটাতে। এখানে তোমার মাইক্রোসফট ওয়ার্ডের না, আমি নিচে নামাচ্ছি তাহলে বুঝতে পারবে। আমরা যখন পড়াবো পরবর্তীকালে তুমি এটা দেখে 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 বুঝতে পারবে। এটা যেরকম মাইক্রোসফট ওয়ার্ডের তোমার হচ্ছে স্ক্রিন, এবং এই স্ক্রিনের সাথে সাথে আমরা যখন পড়াবো পরে তুমি বুঝতে পারবে। দেখবে এইখানটাতে এই যে ওয়ার্ড যেটা রয়েছে, ওয়ার্ডের এই যে ফাইল, হোম, ইনসার্ট, লেআউট, এটাকে বলে ট্যাব বলা হয়, ফাইল ট্যাব। এই ওপরের যেটাকে বলা হয় এটা হচ্ছে কুইক অ্যাক্সেস, এটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, মানে একটাতে ক্লিক করলে এক একটা খুলবে। আর পুরোটাকে বলা হয় রিবন। এই যে তোমার ট্যাবের আন্ডারে যে আইকনগুলো আছে ওটাকে বলে রিবন। ওপরের এই জায়গাটা যেখানে ধরো ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড দেখাচ্ছে ওটা টাইটেল বার বলা হয়। এইটাকে বলা হচ্ছে রুলার, দিস ইজ দ্য রুলার, এটা হচ্ছে হেল্প করার জন্য। আর এইখানটাতে তোমার হচ্ছে ডায়লগ বক্স, মানে তুমি যে ম্যাটারগুলো যা লিখবে সেটা এখানে তোমার দেখাবে। এইটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার, এখানে তোমার যে পেজটা আছে পেজের ডকুমেন্টেশনে কী কী আছে সেটা শো করবে। এখান থেকে ভিউ বাটনে ক্লিক করলে আমরা ভিউ হিসাবে দেখতে পারবো। আর এই ডান দিকে দেখবে এখানে প্লাস অপশান আছে যেখান থেকে জুম ইন জুম আউট করা যায়। এটা আমরা আস্তে আস্তে এখন বলে দেবো, তাহলে তোমার পক্ষে আরও তোমার সুবিধা হবে। আর এই যে যে ম্যাটারগুলো আছে এখানে ইংলিশে সুন্দর করে পড়ে যখন সময় পাবে তুমি তোমার ইন্টারভিউর পারপাসের জন্য এটাকে পড়বে, তাতে তোমার সুবিধা হবে কি ইন্টারভিউটাকে তুমি আরও ভালোভাবে তোমার কাজ করো। ধরো ট্যাবটা কি তুমি পড়লে, গ্রুপ কি, কমেন্ট কি, টাইটেল বার কি, এগুলো যত তুমি পড়বে তত তোমার সুবিধা হবে। তো এই জন্য আমি আগে থেকে তোমাকে কি করলাম, এটা দিয়ে দিলাম। এবার আমরা চলে আসবো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা চলে যাই, কারণ মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে মাইক্রোসফট ওয়ার্ডটা কী করে খুলবো, এইটাকে বলা হচ্ছে মেনু বার। এই যে এখানে স্টার্ট মেনুতে তুমি ক্লিক করলে দেখবে যেখানে তুমি প্র্যাকটিস করবে সেখানেও তোমাকে দেখবে স্টার্ট মেনু আছে। আমি রেকমেন্ড করব সপ্তাহে 2 দিন অন্তত পাড়ায় যদি কোনো ক্যাফে থাকে, ক্যাফেতে গিয়ে প্র্যাকটিস করতে। 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, ওরা সম্ভবত 10 টাকা বা 15 টাকা নেয়। তোমার যদি হাতে সময় থাকে তাহলে আমি রেকমেন্ড করব ডেলি গিয়ে প্র্যাকটিস করতে। ডেলি 1 ঘন্টা করে করবে, 2 ঘন্টা দরকার নেই। তাহলে কী হবে, তুমি মোটামুটি ধরো মাসে ধরো 300 টাকাই খরচা করলে, কিন্তু দিয়ে তোমার শেখাটা ভালো হবে। কারণ একটা কম্পিউটার কিনতে গেলে তোমাকে মিনিমাম 25,000 খরচা করতে হবে, বা একদম যদি বিলো নিতে যাও 15,000। তার বদলে তুমি যদি পাড়ায় ক্যাফে থাকে তুমি ওইটা তুমি প্র্যাকটিস করতে পারো। ওদের সাথে কথা বললে ওরা যদি তুমি কন্টিনিউ 1 মাস করো এরকমভাবে, ওরা দেখবে তোমাকে একটু কমিয়েও দিতে পারে। তো সেটা তুমি ডেলি 1 ঘন্টা করে প্র্যাকটিস করবে। তো আমরা এবার এইখানটাতে চলে যাবো, এটা হচ্ছে স্টার্ট মেনু। স্টার্টে গিয়ে ক্লিক করে এইখানটাতে দেখবে তোমার আস্তে আস্তে তোমার অ্যালফাবেটিক্যালি নিচের দিকে যাবে, ABCD করে। যেহেতু ওয়ার্ড তাই কী হবে, একদম নিচে থাকবে। তুমি স্ক্রল ডাউন করে 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 একদম নিচে চলে যাবে। দেখো এখানে ওয়ার্ড দেখাচ্ছে। তুমি কি করবে, এই ওয়ার্ডে যেই ক্লিক করলে অটোমেটিক তোমার মাইক্রোসফট ওয়ার্ডটা তোমার এখানে খুলে দিল। এই মাইক্রোসফট ওয়ার্ডটা খুলে দিল। এবার এই ওয়ার্ডে গিয়ে তোমাকে কি করতে হবে, জাস্ট ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বলে অপশান আছে, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যেই তুমি ক্লিক করবে অটোমেটিক তোমার মাইক্রোসফট ওয়ার্ডটা খুলে গেল। আর এটাকে যদি বন্ধ করতে হয় এইখানে ক্রস অপশান আছে, ক্রসে ক্লিক করলে ওয়ার্ড বন্ধ হয়ে গেল। আমি আরেকবার বলছি, তুমি এইখানে যাবে, গিয়ে এদিক থেকে স্ক্রল ডাউন করে ওয়ার্ডটাকে চুজ করবে, ওয়ার্ডটাকে চুজ করে ওয়ার্ডে ক্লিক করলে খুলবে। এছাড়া আরেকটা সোজা উপায়, যে স্ক্রল ডাউন না করে
এইখানে দেখবে টাইপ হেয়ার টু সার্চ, এই দেখো এটাকে এখানে টাইপ হেয়ার টু সার্চ অপশান আছে। এই টাইপ হেয়ার টু সার্চে গিয়ে তুমি যেটা খুঁজতে চাও, তুমি ধরো এখানে WORD দিলে, ওয়ার্ড দিয়ে যেই এন্টার করলে এখানে ক্লিক করলে অটোমেটিক তোমার কী হবে, ওয়ার্ড খুলে গেল। তাহলে দিস ইজ দ্য ইজি ওয়ে টু সার্চ এনি অ্যাপ্লিকেশানস। এবার আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে এই যে পেজটা যেটা আসলো এইটাকে বলা হচ্ছে ওয়ার্কিং এরিয়া বা ডকুমেন্ট এরিয়া। এইখানে তোমাকে পুরো কাজটা এখানে তোমাকে করতে হবে এই জায়গাটায়। এটাকে বলে কার্সার। কার্সার যেখানে থাকবে তুমি যা লিখবে কিবোর্ড থেকে অটোমেটিক সেখানে লেখা হবে, কিবোর্ড থেকে লেখা হবে। যদি তুমি একটা গ্যাপ দিতে যাও স্পেস, তাহলে তোমার এখানে স্পেস বার আছে, যেমন মোবাইলে যেমন স্পেস দিই সেরকম আমরা এখান থেকে স্পেস দিতে পারবো। এর পরেরটা যেটা রয়েছে, তুমি যদি এবার কন্টিনিউ লিখলে আবার স্পেস দিলে, এবার যদি পরের লাইনে যেতে চাও তাহলে তোমাকে এন্টার প্রেস করতে হবে। এন্টার করলে তুমি নেক্সট লাইনে যাবে। এবার আমরা ওপরের দিকে বলি, এইটাকে বলা হচ্ছে বাটন, বলা হয় ট্যাব, ট্যাব বার। এটা ফাইল ট্যাব, এটা হোম ট্যাব, এটা ইনসার্ট ট্যাব, এটা ডিজাইন ট্যাব, এরকম সব আছে। তুমি যেই ট্যাবে ক্লিক করবে সেই রিবনের ম্যাটারগুলো এখানে তোমার খুলবে। অর্থাৎ এইটাকে বলা হচ্ছে ট্যাব, ট্যাব বার বলা হয়। ট্যাবের আন্ডারে যে আইকনগুলো আছে সেটাকে বলা হচ্ছে রিবন। দিস ইজ দ্য রিবন। এই পুরো এন্টায়ার ম্যাটারটাকে তোমার রিবন বলা হয়, পুরোটাকে রিবন বলবে। ওপরে যেটা আছে এটা, এই যে ওপরে দেখো এইগুলো ছোট ছোট জিনিস আছে, এগুলোকে বলা হচ্ছে তোমার হচ্ছে কুইক মেনু বার, অর্থাৎ শর্টকাট মেনু বারও বলতে পারো। এটাকে বলা হয় আনডু। দিস ইজ আনডু। এই অ্যারোটা দেখো এদিকে আছে, আর এই অ্যারোটা এদিকে, এটাকে রিডু বলা হয় বা রিপিট। আনডু মানে কি, তুমি যেই কাজটা করেছো সেটাকে যদি তুমি ব্যাকে নিতে চাও তাহলে তোমাকে কী করতে হবে, আনডুতে ক্লিক করতে হবে। যেই তুমি আনডু ক্লিক করবে, এই দেখো এখান থেকে তোমার কি হলো, অটোমেটিক এটা আনডু হয়ে গেল, মানে ব্যাক। এবার তুমি যদি আবার সেটাকে ফরওয়ার্ড করতে চাও, সামনের দিকে নিতে চাও, তাহলে এইখানে যে এটা আছে এটাকে যেই তুমি ক্লিক করলে দেখো ফরওয়ার্ড হয়ে গেল। ধরো আমি তোমার নামটা তোমার এখানে লিখছি, প্রিয়াশা ভট্টাচার্য, তাই তো? ধরো টিয়াশা ভট্টাচার্য লিখলাম। তো এবার টিয়াশা ভট্টাচার্য লেখার পরে আমি চাচ্ছি এইটাকে আমি কাজ করব। আজকে আমরা হোম মেনু নিয়ে আলোচনা করব। এবার অনেক সময় কি হয়, ধরো আমরা ভুলে যাই। তো ভুলে গেলে কিছুই না, শেখার সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তুমি পয়েন্টারটা নিয়ে তার ওপরে চলে যেতে হবে। ধরো এই যে পয়েন্টারটা নিয়ে বি এর ওপরে গেলাম, দেখো সঙ্গে সঙ্গে তোমায় বলে দিচ্ছে যে বি মানে কি হচ্ছে, বি মানে হচ্ছে বোল্ড। তুমি দেখো আইতে চলে যাও, ও তোমাকে বলছে আই ফর ইটালিক। ইউতে চলে যাও, বলা হচ্ছে আন্ডারলাইন। এইখানটাতে তুমি চলে যাও, ও বলছে ফন্ট সাইজ, মানে লেখার সাইজকে ছোট বড় করার জন্য। এবার পাশেই মেনুটায় চলে যাও, ও বলছে ফন্ট, মানে আমরা হ্যান্ড রাইটিং স্টাইল চেঞ্জ করতে চাই। এইটাতে চলে যাও, ও বলছে ইনক্রিজ ফন্ট, অর্থাৎ তোমার ফন্টকে যদি বড় করতে চাও। পাশেরটায় আবার চলে গেলে দেখবে লেখার নিচে তোমার ডিসপ্লে করছে ডিক্রিজ ফন্ট, মানে ফন্টকে ছোট করার জন্য। এইখানটাতে তুমি ধরো চলে গেলে, এটাতে বলছে ফন্ট কালার, মানে তুমি যদি কোনো লেখার কালারকে তুমি যদি করতে চাও তাহলে এটা ফন্ট কালার হবে। এইখানটাতে তোমার বলছে টেক্সট হাইলাইট কালার, মানে ধরো আমরা যখন দেখবে কোনো পড়াশোনা করতাম, পরীক্ষা যখন দিতাম, আমরা দুটো পেন ইউজ করতাম। একটা দিয়ে তোমার কী হতো, লিখতাম, আরেকটা দিয়ে একটু আন্ডারলাইন ফান্ডারলাইন করতাম। তো এটা সেই হচ্ছে হাইলাইট করার জন্য। আমি ধরো তোমার দেখাই, তাহলে প্রথমে আমরা কি করলাম, একটা ম্যাটার তুমি লিখলে, দিয়ে ম্যাটারটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট কীভাবে করবো, কার্সারটাকে, মাউসের কার্সারটাকে চেপে, পয়েন্টারটাকে চেপে জাস্ট লেফটে টানবো, তাহলে সিলেক্ট হবে। এইভাবে আবার লেফট সাইড থেকে রাইট সাইডেও সিলেক্ট করতে পারো, আবার লেফট থেকে রাইটেও করতে পারো। তুমি তাহলে প্রথমে সিলেক্ট করবে, করার পরে ধরো এই যে এইখান 12 ফন্ট আছে, ফন্ট সাইজ, জাস্ট ক্লিক করে তুমি যেই সাইজটাই নেবে, দেখো এখান থেকে ফন্টের সাইজ সেরকম তোমার অটোমেটিক বাড়ালো। হাইস্ট 72 আছে, তুমি যদি মনে করো এটাকে ছোট বড় তুমি এখান থেকে করতে পারবে। এর পরেরটা যেটা রয়েছে এইখানে দেখো বি, এটা তুমি ধরো নর্মাল আছে, টিয়াশাকে লিখলে। এবার দেখো বিতে যে ক্লিক করছো, বি ফর হচ্ছে বোল্ড দেখাচ্ছে, বি ফর বোল্ড। আইতে যেই তুমি ক্লিক করছো, দেখো ইটালিক দেখাচ্ছে, লেখাটা বেঁকে যাচ্ছে। ইউতে যখনই তুমি ক্লিক করছো আন্ডারলাইন হচ্ছে। অর্থাৎ এর আগে আমরা কি ছিলাম, এর আগে আমরা একটা নর্মাল লেখা ছিল, আমরা বি দিয়ে কি করলাম, বোল্ড করলাম, মানে হাইলাইট করলাম। আই ফর আমরা ইটালিক করলাম, আর ইউ ফর আমরা আন্ডারলাইন করলাম। এবার আমি ধরো তারপর থেকে ধরো এন্টার মানে নেক্সট লাইন। এবার আমি ধরো আমাদের সেন্টারের নামটা লিখছি, দেখো যেই সেন্টারের নামটা লিখছি ওটা বোল্ড হচ্ছে, বোল্ড হয়ে কিন্তু এটা তোমার আন্ডারলাইনও হচ্ছে এবং বেঁকে গেল। এবার আমি চাই
যে এইখানে যেটা আছে এটাতে নর্মাল লিখতে চাই, নর্মাল, একদম নর্মাল। তাহলে এই দেখো বিটা অন করা আছে, আইটা অন করা আছে, ইউটা অন করা আছে। তার মানেটা হচ্ছে তুমি যখন একবার ক্লিক করবে সেটা অন হবে, আরেকবার ক্লিক করলে অফ হবে। তাহলে আমি যদি এইখানে কার্সারটা রেখে বিটাকে অফ করে দিলাম, আইটাকে অফ করে দিলাম, ইউটাকে অফ করে দিলাম, এবার যদি আমি দেখো নর্মাল যদি নিক্স কম্পিউটার লিখি, তাহলে দেখো একদম নর্মাল তোমার পড়া মানে লেখাটা পড়ছে। তুমি ধরো মনে যদি করো যে না আমি তিয়াশা ভট্টাচার্যকে তোমার কি করব, এটাকে আমি নর্মাল করতে চাই, তাহলে প্রথমে পুরোটাকে সিলেক্ট করলে, করে দেখো বিতে ক্লিক করলে বোল্ডটা অফ হয়ে গেল, আইতে ক্লিক করলে ইটালিকটা অফ হয়ে গেল, ইউতে ক্লিক করো আন্ডারলাইন অফ হয়ে গেল। তাহলে সোজা কথা হচ্ছে আমি কোনো ম্যাটারকে লিখে বি ফর বোল্ড, আই ফর ইটালিক, ইউ ফর আন্ডারলাইন, এটা আমি আমার প্রয়োজন অনুসারে করতে পারি। এইখান থেকে আমি এটাকে বলা হচ্ছে ফন্ট সাইজ, আমি ফন্ট সাইজকে ছোট বড় করে আমি এদিক থেকে কাজ করতে পারবো ফন্টের সাইজটাকে। তার পাশে দেখো এটাকে বলা হচ্ছে যদি ধরো কোনো সময় ইনকেস ভুলে যাও, তুমি পয়েন্টারটা নিয়ে তার উপরে তোমার চলে যাবে। এখানে দেখো ফন্ট সাইজ বলছে, যে ফন্ট সাইজে যাবে এটা হ্যান্ড রাইটিং, দেখো এটা তুমি চুজ যদি করো, দেখো তোমার তিয়াশা ভট্টাচার্যের হ্যান্ড রাইটিংটা আলাদা হয়ে গেল। আমি যদি মনে করি এইটাকে তোমার হচ্ছে কি করবো, একটু আলাদা ফন্টের স্টাইল করবো, এই দেখো আলাদা ফন্টের স্টাইল হয়ে গেল। অর্থাৎ তোমার যদি মনে হয় যে আমি লেখার স্টাইলকে আমি চেঞ্জ করতে চাই, আমি আমার মতন করে এখান থেকে চেঞ্জ করতে পারবো। তাহলে এতটা বুঝতে পারলে আগে? আচ্ছা, এবার ধরো আমি চাচ্ছি কিছু প্যারাগ্রাফ লিখে আমি সেটার উপরে কাজ করব। তাহলে প্যারাগ্রাফটা লিখতে গেলে একটা কমেন্ট দরকার হয়, আমি সেই কমেন্টটা বলবো, তুমি তোমার লিখে নেবে। দেখো এটাকে আমি ধরো সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ডিলিট মানে কিবোর্ড থেকে তুমি ডিলিট প্রেস করলে উঠে গেল। অথবা আমি পরে তোমার লিখছি, এইখানটাতে দেখো আমি একটু সাইজটাকে ছোট করে দিলাম, 12 করে দিলাম। আমি ধরো একটা প্যারাগ্রাফ পেতে চাই, একটা কমেন্ট যদি তুমি দিয়ে এন্টার মারো নেবে, প্রথমে ইকুয়াল দিলে RAND, র্যান্ড দিয়ে ব্র্যাকেট শুরু ব্র্যাকেট ক্লোজ করলে এই কমেন্টটা লিখে নাও, ইকুয়াল RAND ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে তুমি যেই এন্টার মারবে তোমাকে একটা প্র্যাকটিস করার জন্য একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে, তোমাকে প্র্যাকটিস করার জন্য একটা প্যারাগ্রাফ ও তোমাকে দিয়ে দেবে। আমি দেখো এটা দিয়ে আমরা এন্টার মারছি, লেখা হয়েছে, এই দেখো এবার যেই আমি এন্টার করছি অটোমেটিক কী হলো, একটা প্যারাগ্রাফ তোমাকে দিয়ে দিল। আমি ধরো এবার ধরো আমি এখান থেকে ব্যাক করতে চাই, ব্যাক, এই যে এইটাকে বলা হয় আনডু, যেই আনডুতে ক্লিক করবে অটোমেটিক তোমার ব্যাক করে গেল, এই দেখো অটোমেটিক তোমার ব্যাক করলো। আর পাশেরটা হচ্ছে কি রিডু বা রিডু বলা হয়, যে এটাতে তুমি ক্লিক করবে দেখো তোমার কাজটা নিয়ে নিল, আবার দেখো সামনে চলে আসলো। তাহলে আনডু মানে তোমাকে ব্যাক করবে, আর রিডু হচ্ছে ফরওয়ার্ড আসবে। আমি আবার এটা লিখে এন্টার করছি, এটা নিল। এবার ভালো করে দেখো এইখানটাতে আমি যে প্যারাগ্রাফটা লিখেছি, এখানে যে প্যারাগ্রাফটা লিখেছি দেখো এদিক থেকে লেফট সাইড থেকে অ্যালাইনমেন্টটা ঠিক আছে, কিন্তু রাইটের দিকে অ্যালাইনমেন্ট একটারও ঠিক নেই। আমি যদি মনে করি এই দুটোকে একটা করব, কার্সারটা এখানে রেখে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, যে ডিলিট প্রেস করব দুটো একসঙ্গে নিয়ে নিল। আবার ধরো এইখানে কার্সার রেখে ডিলিট প্রেস করলে লেফট থেকে রাইটে এটা চলে যাবে, এই দেখো। আমি বড় ধরো এইখানটাতে আবার চুজ করলাম, ডিলিট করলাম, নিয়ে নিল। তাহলে এইখান থেকে আমি ধরো 5টা প্যারাগ্রাফকে দুটো করলাম। কিন্তু দেখো একটা জিনিস, ধরো যদি আমাকে এরকমভাবে লেটার টাইপ করতে বলে, এবার যদি আমি এটা ধরো ডকুমেন্টেশনে জমা দিই, তাহলে কিন্তু আমার প্রতি একটা ইমপ্রেশন খারাপ হবে। তার কারণ লেফট সাইডের অ্যালাইনমেন্টটা ঠিক আছে, কিন্তু রাইটের দিকে অ্যালাইনমেন্টগুলো একটুও ঠিক নেই। তো আমরা কি করলাম, কার্সারটাকে এইখানে রেখে এই দিকে দেখো 3টে অপশান আছে, এখানে 3টে অপশান আছে। এই প্যারাগ্রাফের আন্ডারে এইটাকে বলা হচ্ছে অ্যালাইন লেফট, এটা হচ্ছে অ্যালাইন, এটা সেন্টার, এটা হচ্ছে তোমার রাইট, আর এটা হচ্ছে জাস্টিফাই। আমি এই 3টে আগে বলছি, তার কারণ আছে। ধরো তোমার নাম লিখলাম TIYASH, তাই তো? স্পেলিং কি আছে TIYASH? হ্যাঁ। আচ্ছা, ধরো আমরা এটা লিখলাম, এই ধরো তিয়াশা ভট্টাচার্য লিখলাম, লিখে আমি চাচ্ছি এটাকে দেখো আমরা যখনই কোনো কাজ করি আমাদের কিন্তু লেফট সাইড থেকে অ্যালাইনমেন্ট হয়। এই দেখো এটা অটোমেটিক বাই ডিফল্ট সিলেক্ট থাকে লেফটটা সিলেক্ট থাকে মার্জিনের। তো যার জন্য তুমি যাই লিখবে, আমি যদি দেখি ইন্ডিয়া, দেখো ইন্ডিয়াটা তোমার কি হচ্ছে লেফট সাইড থেকে নিচ্ছে।
আমি যদি চাই যে আমার মিডিল থেকে নিতে হবে, এই পয়েন্টার এখানে নিয়ে গেলেই তোমাকে সেন্টার বলে অপশান আছে, তুমি সেন্টারে ক্লিক করলে কার্সার সেন্টারে চলে আসলো। তারপরে তুমি ধরো এখান থেকে তুমি লিখলে, এই দেখো নিক্স কম্পিউটার লিখলাম, ও কী করলো সেন্টারে তোমায় দেখালো। তারপর ধরো আমি আমাদের ধরো অ্যাড্রেস লিখলাম D/, আবার এন্টার করব, তাহলে আবার সেন্টারে নেবে, তার কারণ অলরেডি আমরা সেন্টারটা চুজ করে রেখেছি। আমি যেই এন্টার করছি এখান থেকে দেখো অটোমেটিক তোমার কী হলো, সেন্টার অ্যালাইনমেন্ট নিল। দিস ইজ দ্য সেন্টার। অর্থাৎ তুমি যদি কোনো ম্যাটারকে সেন্টারে লিখতে চাও তাহলে সেন্টার চুজ করবে, করে সেই সেন্টারে ম্যাটারটা লিখতে হবে। এবার আমার বক্তব্য হচ্ছে আমি চাচ্ছি রাইট সাইডে তো আমার মোবাইল নম্বরটা লিখতে চাই, তাহলে কি করব, এইখানে দেখো পয়েন্টার নিয়ে চলে গেলে রাইট দেখাচ্ছে অ্যালাইন রাইট, জাস্ট রাইটে ক্লিক করব, করে দেখো কার্সারটা রাইট সাইডে চলে গেছে। আমি এবার এখানে আমাদের কি করতে হবে, আমি ধরো আমার লিখলাম MOB মোবাইল, মোবাইলটা লিখে আমি ধরো আমার একটা মোবাইল নম্বর এখানে দিয়ে দিলাম, তাহলে এটা রাইটে হলো। এরপর থেকে যদি আমি কিছু লিখতে চাই তাহলে কিন্তু রাইটেই হবে, তার কারণটা কি, যেহেতু এখানে রাইট অ্যালাইনমেন্টটা অন করা আছে। তো যার জন্য আমাকে কি করতে হবে, আমি যদি আবার লেফটে চলে যেতে চাই তাহলে আমাকে আবার লেফট ক্লিক করতে হবে, করে আমরা এখান থেকে ম্যাটারগুলোকে আমি লিখতে পারবো। তার মানে লেফট সেন্টার রাইট আশা করি বোঝা গেছে। এবার আমরা জাস্টিফাইতে আসবো। তো জাস্টিফাইতে আমাদের কিভাবে কাজ হবে সেটা দেখো। জাস্টিফাইয়ের কাজটা কি, এই যে আমরা যে প্যারাগ্রাফটা লিখেছি, প্যারাগ্রাফটা মোটেও ঠিকঠাক হয়নি, কারণ লেফট সাইডটা ঠিক আছে, এখানে ঠিক হয়নি। আমি যদি কার্সারটা এই প্যারাগ্রাফে রেখে তুমি যদি সেন্টারে ক্লিক করো, এটা সেন্টার ওয়াইজ তোমার নেবে, দেখো এদিক থেকেও সেন্টার, এদিক থেকেও সেন্টার ওয়াইজ নিয়েছে। রাইটে যদি ক্লিক করো দেখো এটা রাইট সাইড থেকে অ্যালাইনমেন্ট নিয়েছে, আবার এদিকে ঠিকঠাক নেই। লেফটে গেলে এটা। জাস্টিফাইটাতে সুবিধাটা কি দেখো, এখানে আমি বুঝিয়ে দিচ্ছি। জাস্টিফাই মানে হচ্ছে তুমি পরে পয়েন্টার নিয়ে গেলে দেখতে পাবে, আর যখন তোমার ক্যাফেতে যাবে না, প্রত্যেকটা পয়েন্টার নিয়ে প্রত্যেকটার মানেগুলো তুমি লিখে নেবে, বুঝতে পারলে? তাতে কি হবে, তুমি আর কোনোদিনও ভুলবে না। আর এই যে যেটা হচ্ছে, এটার আমি তোমার কি করছি, ভিডিও আমরা করছি, বুঝলে? এটার ভিডিওটা আমার একটা ইউটিউব, আমাদের NICS কম্পিউটারের, আমি তোমার লিঙ্ক পাঠিয়ে দেবো। নিক্স কম্পিউটারের একটা ইউটিউব আছে, আমি আজকে এটা অনলাইনে দিয়ে দেবো। তো এবার কি হবে, তোমার প্রত্যেকটা ক্লাসের ভিডিও তুমি ওখানে পেয়ে যাবে। তোমার যখন দরকার হবে তুমি ভিডিওটা দিয়ে তুমি কি করতে পারবে, রিকল করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এইখানটাতে আমরা এইটাকে বলা হচ্ছে তোমার জাস্টিফাই। আমরা কি করলাম, জাস্টিফাইতে তোমার চলে যাব। যেই জাস্টিফাইতে আমরা এখানে তোমার যাচ্ছি, এখানে দেখো যে জাস্টিফাইতে ক্লিক করছি, অটোমেটিক এটা দেখো জাস্টিফাই হয়ে গেল। দেখো এখান থেকে এটা তোমার জাস্টিফাই হয়ে গেল, দেখো দুদিকটা অটোমেটিক তোমার ঠিক হয়ে গেল। দিস ইজ দ্য জাস্টিফাই। তারপরেরটা দেখো, আমি যদি এইখান থেকে জাস্টিফাই করতে চাই, কার্সারটা ওখানে রেখে যে জাস্টিফাইতে ক্লিক করবো, দেখো অটোমেটিক তোমার জাস্টিফাই হয়ে গেল। তো দিস ইজ জাস্টিফাই। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা তাহলে এবার আসবো, আমরা এদিক থেকে আন্ডু রিডু বুঝলাম, এইখানটাতে আমরা বোল্ড ইটালিক আন্ডারলাইন বুঝেছি, এখানটাতে আমরা ফন্ট সাইজ আর এখান থেকে ফন্টের স্টাইল বুঝেছি। এবার এইখানে আরও দুটো আছে, এটাকে বলা হয় ইনক্রিজ ফন্ট আর এটা হচ্ছে ডিক্রিজ ফন্ট। ইনক্রিজ ফন্ট আর ডিক্রিজ ফন্ট কি, ধরো আমি তোমার নামটাকে সিলেক্ট করলাম, আমি এইখান থেকেও বাড়াতে পারি, এখান থেকে ছোট করতে পারি 8, আর এখান থেকে হাইয়েস্ট করতে পারি 72। ওখানে না করে ম্যাটারটা সিলেক্ট করে দেখো এখানে ইনক্রিজ ফন্টে যেই তুমি ক্লিক করছো, ফন্টটা অটোমেটিক যতবার ক্লিক করবে ফন্টটা অটোমেটিক আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে দিস ইজ ইনক্রিজ ফন্ট। আর পাশেরটা যেটা আছে এটাকে বলে ডিক্রিজ সাইজ। এই যে ফন্টটাকে তুমি জাস্ট ক্লিক করছো, অটোমেটিক তোমার এটা ডিক্রিজ হচ্ছে। এইভাবে যে কোনো ম্যাটারকে ইনক্রিজ ডিক্রিজ করতে পারো। এর পরেরটা যেটা রয়েছে, আমরা নিচে আসবো, এটাকে বলা হয় স্ট্রাইক থ্রু, যেটা ডেটা এন্ট্রির এররকে ধরার জন্য তোমার এটা ইউজ হয়। স্ট্রাইক থ্রু মানে ধরো কোনো ম্যাটারতে তুমি নিলে মাঝখান থেকে কাটতে চাও, সিলেক্ট করে যে স্ট্রাইক থ্রুতে ক্লিক করলে অটোমেটিক দেখো মাঝখান থেকে কেটে গেল। এদিক থেকে আবার চুজ করলে, এই যে দেখো স্ট্রাইক থ্রুতে ক্লিক করলে দেখো মাঝখান থেকে তোমার এটা কেটে গেল। দিস ইজ দ্য স্ট্রাইক থ্রু। অনেক সময় কী হয়, ধরো তোমাকে কোনো একটা বই লিখতে দিল, তুমি সেই বুক, তোমার সেই বুকটাকে তুমি তোমার টাইপ করলে, এবার টাইপ করার পরে তো ওটা ডাইরেক্ট প্রিন্ট হয় না, ওটা প্রিন্ট করতে গেলে তোমাকে কী করতে হবে, একজন প্রুফ রিডার থাকে, তিনি সেটাকে রিডিং করে।
এবার রিডিংয়ের সময় তিনি কি করে ওইটাকে এখনকার দিনে তোমার সিলেক্ট করে স্ট্রাইক থ্রু করে দেয়, দিয়ে ফাইলটা সেভ করে তোমাকে পাঠিয়ে দিল, তুমি যেখানে ভুল আছে এটা ঠিক করে দিলে। তো এর জন্য তোমার ডেটা এন্ট্রি এরর ধরার জন্য তোমার স্ট্রাইক থ্রুটা ইউজ করা হয়, দিস ইজ স্ট্রাইক থ্রু। আবার স্ট্রাইক থ্রু তোলার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, করে এখান থেকে এটা অফ করে দেবো, অটোমেটিক দেখো স্ট্রাইক থ্রুটা তোমার কি হলো, চলে গেল। এবার এদিকে দুটো হলো, এই দুটো হলো, এই দুটো আসছে আমরা পরে। এইটাকে বলা হচ্ছে ফন্ট কালার। ধরো তোমার মনে হলো লেখার কালারকে তুমি চেঞ্জ করতে চাও, তাহলে এখান থেকে তুমি লেখার কালার সিলেক্ট করলে, করে এদিক থেকে তোমার যেই কালার দরকার তুমি এদিক থেকে লেখার কালারগুলোকে তুমি চুজ করলে, এই দেখো এটা কালার চুজ হয়ে গেল। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম, পরেরটা চুজ করলাম, আমার মনে হলো না আমি এই কালারটা দেবো, তাহলে ইন দিস ওয়ে ইউ ক্যান চুজ দ্য কালার। আমরা এইভাবে কালারটা চুজ করতে পারি। আমার মনে হলো না এই পার্টিকুলার ধরো থিমসকে কালার দেবো, তাহলে থিমসটাকে চুজ করলে, করে তুমি থিমটাকে তুমি তোমার মনে করে তুমি থিমটাকে তোমার মতন করে একটা কালার দিলে। তাহলে এইভাবে আমরা কালার ইউজ করতে পারি। এর পাশেরটা হচ্ছে হাইলাইট, যেটা আমরা স্কুলে বা করতাম বা এখনও আমরা বিভিন্ন কোটেশনের জন্য করি। ধরো আমার মনে হলো এই জায়গাটাকে হাইলাইট করব, তাহলে ম্যাটারটাকে সিলেক্ট করে এই যে এটাকে টেক্সট হাইলাইট কালার বলে, টেক্সট হাইলাইট কালারে গিয়ে তুমি যেই হাইলাইটে ক্লিক করলে দেখো অটোমেটিক এটা টেক্সট হাইলাইট হয়ে গেল। আমার ধরো মনে হলো যে এই জায়গাটাকে আমার একটু হাইলাইট করার দরকার, তাহলে কী হবে, আমরা জাস্ট চুজ করে দেখো হাইলাইট নিয়ে নিলাম, দিস ইজ হাইলাইট। হাইলাইটের সুবিধাটা কি, যে তুমি ধরো কোনো একটা ম্যাটার লিখেছো, সেটাকে তুমি ডাইরেক্ট তোমার হচ্ছে চোখে পড়াতে চাও, যে এই জিনিসটাকে আগে চোখে পড়বে, তার জন্য আমরা হাইলাইট ইউজ করি। এবার যদি হাইলাইটটাকে আমরা তুলতে চাই, তাহলে কি করব, ম্যাটারটাকে পুরো প্রথমে আমরা সিলেক্ট করব, করে এইখানটাতে দেখো এই যে হাইলাইটের টেক্সট হাইলাইটের কালারের অপশান আছে, আমরা এইখানটাতে গিয়ে নো কালার করব, যেই নো কালার করব চলে গেল। আবার দেখাই, যদি আমি হাইলাইটটাকে তুলতে চাই, তাহলে প্রথমে এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে টেক্সট হাইলাইট অপশান আছে, টেক্সট হাইলাইট কালারে গিয়ে এখানে নো কালার করে দেবো। বোঝা গেল এটা? বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এই দুটো হলো। এবার এইখানটাতে দেখো দুটো অপশান আছে, সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। ধরো যদি আমরা কোনো তোমার মানে থিওরিটিক্যাল কিছু লিখতে চাই, তখন আমরা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করতে পারি। যেমন ধরো যদি কোনো ফর্মুলা ইউজ করতে চাও, এটা লেফটে নিয়ে নিলে আগে, আমি একটু সাইজটা বড় করে নিলাম বোঝার জন্য। তুমি H2SO4 লিখলে, H2SO4 তোমার লেখা হলো, H2SO4 লিখে আমি ধরো 2টাকে সিলেক্ট করলাম, 2টাকে সিলেক্ট করে আমরা চলে গেলাম এই সাব মানে নিচে, সাবস্ক্রিপ্ট, যেই কতটুকুকে ক্লিক করলাম দেখো এটা নিচে নেমে গেল। আবার 4টাকে সিলেক্ট করলাম, 4টাকে সিলেক্ট করে যেই X2তে ক্লিক করলাম, এটা নিচে নেমে গেল। তার মানে দিস ইজ সাবস্ক্রিপ্ট। এরপরে তুমি যদি লিখতে চাও, যাই লিখবে সেটা দেখো সাবস্ক্রিপ্টে পড়ছে, মানে ছোট পড়বে নিচের দিকে। তোমার যদি মনে হয় যে না আমি এবার নর্মাল লিখবো, তাহলে তোমাকে আবার সাবস্ক্রিপ্টটাই দেখো অন করা আছে, আরেকবার ক্লিক করলেই অফ হয়ে যাবে। এবার দেখো তুমি যা লিখবে নর্মাল করছে, তাহলে দিস ইজ সাবস্ক্রিপ্ট। আর ধরো সুপারস্ক্রিপ্ট যদি করতে চাই, ধরো আমি চাইলাম যে A² + B², তাহলে এবার 2টাকে আমার উপরে হবে, 2টাকে সিলেক্ট করে এই যে উপরে সুপারস্ক্রিপ্টে ক্লিক করলাম, দেখো এটা সুপারস্ক্রিপ্ট হলো। এইটাকেও চুজ করে তুমি ওপরে নিয়ে নিলে, এটা সুপারস্ক্রিপ্ট। এবার তুমি যদি লিখতে চাও দেখো ওপরে পড়ছে, তোমাকে অফ করতে গেলে এটা অফ করে নিতে হবে। তাহলে তুমি খাতায় নোট ডাউন করো, H2SO4 হাইফেন দিয়ে তুমি সাবস্ক্রিপ্ট লিখে রাখো, আর A² + B² লিখে হাইফেন দিয়ে সুপারস্ক্রিপ্ট লিখে রাখো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ স্যার, লিখছি। আচ্ছা, হয়েছে? হ্যাঁ স্যার। এবার দেখো আমি এটাকে অফ করে পরের লাইনে চলে গেলাম, তাহলে আমরা এদিকের পার্টটা কমপ্লিট করলাম। এবার এইখানটাতে আছে চেঞ্জ কেস। দেখো দিস ইজ চেঞ্জ কেসে ক্লিক করলে আমরা সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, টগল কেস, এগুলো সব করতে পারি। তাহলে ধরো তোমাকে এই একটা ম্যাটার দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে, তোমাকে বলা হলো এগুলোকে বড় হাতের করতে, পুরোটাকে বড় হাতের করতে। তাহলে বড় হাতের করবো কী করে, পুরোটাকে আমরা সিলেক্ট করলাম, করে এইখানটাতে তুমি চেঞ্জ কেসে চলে যাও, গিয়ে তুমি যদি আপার কেসে ক্লিক করো, দেখো সব ক্যাপিটাল লেটারে নিয়ে নিল। আবার তুমি এখানে ক্লিক করে তুমি যদি এবার লোয়ার কেসে ক্লিক করো, সব স্মল লেটারে নিয়ে নেবে।
আবার ধরো তুমি ম্যাটারটাকে সিলেক্ট করে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড যদি করো, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার বড় হাতের হবে। এটা কিন্তু তোমার অনেক সময় তোমার হচ্ছে ডেটা এন্ট্রির কাজের ক্ষেত্রে কিন্তু লাগে। ধরো তুমি একটা 10 পেজের তোমার হচ্ছে কোনো প্রোগ্রাম লিখে ফেলেছো, ম্যাটার লিখেছো, এবার তোমাকে বলা হলো এটা তো স্মল লেটারে হয়েছে, এটাকে ক্যাপিটাল লেটারে হবে। তুমি যদি এই ফাংশন না জানো তাহলে কিন্তু তোমার পক্ষে কিন্তু আবার নতুন করে লিখতে হবে। এই জন্য এটা সুবিধা আছে, এটাকে বলে চেঞ্জ কেস। আবার যদি টগল কেস করো, প্রথমটা ছোট দেখো পরেরগুলো বড়। তো এইভাবে তুমি ম্যাটারগুলোকে করতে পারবে। তাই চেঞ্জ কেসটা লিখে রাখো, চেঞ্জ কেসের মাধ্যমে আমরা আপার কেস, লোয়ার কেস, স্মল লেটার, ক্যাপিটাল লেটার করতে পারি। বলে বলবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার দেখো এইটাকে বলা হয় টেক্সট এফেক্টস। হয়ে গেল। টেক্সট এফেক্টের কাজ কি? টেক্সট এফেক্ট, ধরো তুমি এই যে তোমার নামটা লেখা আছে, আমি চাচ্ছি এটাকে সুন্দর করে ডিজাইন করতে চাই, তাহলে ম্যাটারটাকে সিলেক্ট করলাম। ম্যাটারটাকে নেক্সট দিন কাগজ নিয়ে আসবি, তারপরে পড়াবো। কালকে আসবি? আসবো না বলেই তো আসি। ওই এটা করলাম, 500 সেলস দেখিয়েছিলাম গোডাউনে মাল টাঙানো। তো কাগজ নাই, তুই করলি কি করে? আমি করলাম, আমার কি তো মাথা এত ভালো? হ্যাঁ তুই দাঁড়া, তোর মার খাবি তুই। একদিন কাগজ নিয়ে আসবি। ঠিক আছে। ধরো এটা যেটা রয়েছে এটা হচ্ছে টেক্সট এফেক্টসের মধ্যে আমরা এটাকে সিলেক্ট করলাম। দেখো এটাকে আমি একটু বড় করে নিই, আমি চাইছি এটার মধ্যে একটা এফেক্ট দিতে। তাহলে এফেক্ট দিতে গেলে আমরা কি করব, এদিক থেকে দেখো এগুলো এফেক্ট আছে, এই যে দেখো এফেক্ট, দেখো যে কত সুন্দর ডিজাইন করা যাচ্ছে। অর্থাৎ যে কোনো ম্যাটারকে তুমি যদি ডিজাইন করতে চাও, তুমি তোমার টেক্সট এফেক্ট ইউজ করতে পারো। আবার আমি দেখাচ্ছি, ম্যাটারকে সিলেক্ট করার পরে এইখানটাতে টেক্সট এফেক্ট অপশানে যাও। টেক্সট এফেক্ট অপশানে গিয়ে তোমার যেই এফেক্টটা দরকার তুমি সেই এফেক্টটাকে অ্যাপ্লাই করতে পারো। ধরো আমি এটা নিলাম, এটা জুম করে দিলাম, দেখো ম্যাটারটা দেখতে ভালো লাগছে। এবার তুমি এটাকে সিলেক্ট করে এই টেক্সট এফেক্টের এখানে ক্লিক করে দেখো আউটলাইন আছে। তুমি যদি আউটলাইনে যাও তাহলে দেখো এটা আউটলাইনটা তোমার নিচে, দেখো তুমি যেই আউটলাইন দেবে এটাকে ডিজাইন করা যাচ্ছে, একটা টেক্সটকে সুন্দর করে ডিজাইন করা যায়। তারপরে ধরো আমরা এখান থেকে চলে গিয়ে শ্যাডো চুজ করলাম। আমি যদি মনে করি কোনো শ্যাডো ইউজ করতে চাই, দেখো এখানে বিভিন্ন শ্যাডো তোমার এদিক থেকে কিন্তু তোমার দেওয়া যাচ্ছে, এই দেখো শ্যাডো ইউজ করা যায়। এরপরে এইখানটাতে আছে রিফ্লেক্ট মানে রিফ্লেকশন। এই দেখো দেখেছো তিয়াশা ভট্টাচার্যকে তোমার রিফ্লেক্ট হচ্ছে। হ্যাঁ, তাহলে কত সুন্দর রিফ্লেক্টও তুমি একটা ম্যাটারকে নিয়ে সুন্দর করে ডিজাইন করতে পারো। আবার তুমি এখানে ক্লিক করলে এটাতে গ্লো বলে অপশান আছে। তোমার যদি মনে হয় এই টেক্সটটাকে গ্লো করবে, দেখো দিস ইজ দ্য গ্লো, তুমি এদিক থেকে গ্লো করবে। তাহলে একটা ম্যাটারকে তোমার যদি মনে হয় সুন্দর করে ডিজাইন করব, তাহলে এইখানটাতে আমরা চলে যাব টেক্সট এফেক্ট। তাহলে লিখে রাখো টেক্সট এফেক্ট ফর তোমার টেক্সটকে ডিজাইন করার জন্য টেক্সট এফেক্ট ইউজ করা হয়। হয়েছে? হ্যাঁ স্যার। এবার দেখো এইখানটাতে এইগুলো আমরা করেছি, এই জিনিসটা বাকি আছে, এটাকে বলা হয় ক্লিয়ার অল ফরম্যাটিং। ভালো করে বোঝো ক্লিয়ার অল ফরম্যাটিংটা কি। ধরো তিয়াশা ভট্টাচার্য লিখেছি, এবার কার্সারটা রেখে আমি এন্টার করলাম। আমি চাচ্ছি এই পরের লাইনে আমি আমাদের সেন্টারের নাম লিখব। নিক্স কম্পিউটারটা যেই লিখছি অটোমেটিক কিন্তু এখানে তোমার কি হচ্ছে, ওইখানে যে ডিজাইন করেছিলাম সেটাই নিয়ে নিল। আমি চাচ্ছি আবার পরের লাইনে যদি চাই যে
কলকাতা লিখছি, দেখো কলকাতাটাও সেম নিচ্ছে। আমি চাচ্ছি যে না, এটা একটা ডিজাইন হলো, এটা একটা ডিজাইন ধরো আমি এদিক থেকে করলাম, এদিক থেকে একটা আমি একটা ডিজাইন করলাম, কিন্তু এই ম্যাটারটাকে আমি নর্মাল করতে চাই, কিন্তু আমি এখন আর নর্মাল লিখতে পারছি না। তাহলে নর্মালটা লিখবো কি করে? আমি একটা কোনো ম্যাটার লিখে তারপরের লাইনকে আমি যদি নর্মাল রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, সেই জায়গাটাকে সিলেক্ট করে এই যে এটাকে বলা হয় ক্লিয়ার অল ফরম্যাটিং। ক্লিয়ার অল ফরম্যাটিং মানে দেখো লেখাই আছে রিমুভ অল ফরম্যাটিং ফ্রম দ্য সিলেকশন, অর্থাৎ সোজা কথা হচ্ছে তোমার যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম তার পরের লাইন থেকে সেই অ্যাপ্লিকেশনটা যদি তুলতে চাই, তাহলে আমাদের ক্লিয়ার অল ফরম্যাটিং করতে হবে। যেই ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে ক্লিক করলাম, দেখো এটা নর্মাল হয়ে গেল। আমি যদি এটাকেও তুলে দিতে চাই, তাহলে ক্লিয়ার অল ফরম্যাটিং। ধরো তুমি পুরো যে ডিজাইনটা যেটা করেছো, পুরো ডিজাইনটাকেই তুমি নর্মাল করতে চাও, তাহলে কি হবে, তুমি সিলেক্ট করতে পারো। কিবোর্ড থেকে যদি সিলেক্ট করতে হয়, জানা আছে কিবোর্ড থেকে সিলেক্ট, কন্ট্রোল এ, সিটিআরএল চেপে এ দেবে, সিটিআরএল প্লাস এ সিলেক্ট অল লিখে রাখো। সিটিআরএল প্লাস এ হচ্ছে সিলেক্ট অল, সিটিআরএল প্লাস এ, কন্ট্রোল এ হচ্ছে, কন্ট্রোল এ হচ্ছে সিলেক্ট অল। তুমি যদি কোনো কিছু কন্ট্রোল মানে এ করো, কন্ট্রোল চেপে এ দাও, সিলেক্ট অল হলো। এবার তুমি এইখানটাতে দেখো এইটাকে বলা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। যে ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে ক্লিক করছো, দেখো অটোমেটিক সব ফরম্যাটিং আগে যা ছিল ডিজাইন ফিজাইন দেখো সব নর্মাল হয়ে গেছে। দেখো আন্ডু করলে বুঝতে পারবে, এগুলো এরকম ছিল, এটার কালার এরম ছিল, এটা ছোট বড় ছিল, এটার কালার এরম ছিল, এটা এরম ব্যাপার ছিল, এদিকে ডান দিক বাদিক এগুলো ছিল, এটা দেখো এরম ছিল। তুমি যে ক্লিয়ার অল ফরম্যাটিং করলে এই দেখো সব নর্মাল একটা লেফট সাইড থেকে তোমার চলে আসলো। দিস ইজ ক্লিয়ার অল ফরম্যাটিং। এবার এই লেফট সাইডে আমাদের রয়েছে কাট কপি পেস্ট। কাট কপি পেস্ট, ধরো কাট কপি পেস্টটা কি, তার আগে এটাকে আমরা একটু সোজা করে নিই, সেন্টেন্স কেস করে নিলাম। ধরো আমার মনে হলো এই পার্টিকুলার এই জায়গাটা আমার দরকার নেই, আমরা কিবোর্ড থেকে ডিলিটও করতে পারি অথবা এখান থেকে কাট করতে পারি। এই দেখো কাট মানে সেই পার্টিকুলার এরিয়াটা চলে গেল, আবার ফেরাতে গেলে আন্ডু করবে। তাহলে কাট কিভাবে করবে, ধরো আমার মনে হলো যে এইখানটাতে এই বাঘাযতীন স্টেশন এই জায়গাটাকে আমার দরকার নেই, তাহলে আমি সিলেক্ট করে আইদার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে পারি অথবা কাট করলে অটোমেটিক এটা চলে যাবে। এবার কপি পেস্ট জানা আছে, কপি পেস্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কপি পেস্ট মানে কি, সোজা কথা হচ্ছে কোনো ম্যাটারকে যদি আমি ডুপ্লিকেট করতে চাই, তাহলে কপি পেস্ট। ধরো আমার এই ম্যাটারটা না, এটা ডুপ্লিকেট দরকার, তাহলে ম্যাটারটাকে আমরা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি করতে পারো, অথবা তুমি এখানে যে পয়েন্টার যদি ধরো ভুলে গেলে, তোমার দেখো ওখানে দেখিয়ে দিচ্ছে কন্ট্রোল সি, আর পেস্ট মানে কন্ট্রোল ভি। আমি আগে কপি করলাম, করে ধরো আমি কার্সারটাকে নিচে রাখলাম, এইখানে রাখলাম, দিয়ে জাস্ট পেস্ট করব, অটোমেটিক কী হবে, ওটার একটা ডুপ্লিকেট নিলে। এইভাবে আমি যতবার পেস্ট করব ততবার তোমার কী হবে, ডুপ্লিকেট নিয়ে নেবে। তো এইভাবে আমরা কপি পেস্ট করতে পারি। এর পরেরটা আমরা চলে যাব, এগুলো আমরা কমপ্লিট করলাম। এটাকে বলা হয় তোমার বুলেটস অ্যান্ড দিস ইজ নাম্বারিং। বুলেট নাম্বারিংটা কি, তুমি ধরো কোনো প্যারাগ্রাফকে বা লেটার বা লাইনকে যদি এমফেসাইজ করতে চাও, তাহলে তোমার বুলেট নাম্বারিং লাগে। যেই বুলেটে তুমি ক্লিক করছো, দেখো এটা বুলেট হয়ে গেছে, তুমি কার্সার এখানে রেখে বুলেটে ক্লিক করলে বুলেট নিয়ে নিল। তোমার মনে হলো নাম্বার দেবে, তাহলে তুমি নাম্বারে ক্লিক করলে নাম্বারটা তোমার অটোমেটিক নিয়ে নেবে 1 2 করে। তাহলে দিস ইজ তোমার হচ্ছে কি বুলেটও নিতে পারি, নাম্বারও নিতে পারি। এবার আমার মনে হলো একটা বুলেট একটা নাম্বার নিতেই পারি। এবার আমি চাচ্ছি এই যে সিঙ্গেল লাইনগুলো আছে, এইখানে না আমি সিঙ্গেল লাইনে বুলেট দিতে পারি, এরকমভাবে এইভাবে আবার ক্লিক করে বুলেট দিতে পারি। আমি চাচ্ছি যে না, প্রত্যেকটাতে একসঙ্গে আমি পুরো বুলেট দেবো। ধরো এইখান থেকে এতটা পর্যন্ত আমি একটা তোমার বুলেট দিতে চাই, তাহলে পুরো লাইন সিলেক্ট করলাম, এদিক থেকে ডাইরেক্ট ক্লিক করলে বুলেট নিল। আমি যদি মনে করি ভ্যারাইটি চাই, পাশে ড্রপ ডাউন মেনুটা আছে অ্যারোতে, এইখান থেকে দেখো এই যে অটোমেটিক আমরা চুজ করলাম, যেটা চুজ করবে ও সেইভাবে তোমাকে বুলেটটা নিয়ে নেবে। এরপরে ধরো এই 3টে লাইনে তোমার মনে হলো যে না আমি অন্য বুলেট দেবো, তাহলে এদিক থেকে তুমি অন্য বুলেটও চুজ করতে পারো। এইভাবে তুমি নিজে প্রয়োজন অনুসারে যেখানে যেরকম বুলেট দরকার নিয়ে নেবে। ক্লিয়ার? তোমার যদি মনে হয় যে আমি বুলেটের বদলে নাম্বার দেবো, তুমি নাম্বারে ক্লিক করো, দেখো এখানে নাম্বার 2 3 করে নিয়েছে, কারণ প্রথমটা 1। আমার মনে হলো যে না নাম্বার ফরম্যাটটা চেঞ্জ করতে চাই, তাহলে এইখান থেকে দেখো নাম্বারের ফরম্যাটটা তুমি এদিক থেকে চেঞ্জ করতে পারছো। এইভাবে তোমার যেটা দরকার নিলে।
নেওয়ার পরে তুমি জাস্ট এন্টার মারো, ওইটাই কন্টিনিউশন হবে। দেখো এখানে তোমার হচ্ছে এটা হলো, এদিক থেকে তুমি করলে এটা হলো। তাহলে এইভাবে আবার যদি ধরো পরে তুমি অফ করতে চাও, তাহলে এখানে এটা অন করা আছে, অফ করে দিলে নিয়ে নিল। এবার এটা হয়ে যাওয়ার পরে এইখানে এই দুটো অপশান আছে, এটাকে বলা হয় ডিক্রিজ ইনডেন্ট আর এটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট। এই দুটোর মানেটা কি, ধরো কোনো একটা প্যারাগ্রাফ তুমি বানিয়েছো, এই প্যারাগ্রাফটাকে তুমি লেফট থেকে রাইটে শিফট করতে চাও, লেফট থেকে রাইটে অথবা রাইট থেকে লেফটে যদি শিফট করতে চাও, তাহলে তোমার কি হবে, ইনক্রিজ ইনডেন্ট অথবা ডিক্রিজ ইনডেন্ট। তাহলে এই ক্ষেত্রে তোমার ডিক্রিজ যদি করি তাহলে তোমার হবে না, এখানে প্রথমে লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে যেতে। ধরো কোনো ম্যাটারকে জাস্ট তোমার কি করলে, তুমি ইনক্রিজ ইনডেন্ট করলে, মানে লেফট থেকে রাইটে তুমি দেখো শিফট করতে পারছো, যে ক্লিক করছো ও ম্যাটারটা লেফট থেকে রাইটে শিফট করলো। তো তারপরে তোমার মনে হলো এখানে কোনো পিকচার বা এখানে কিছু তুমি যদি দিয়ে দিতে চাও দিতে পারো। তাহলে কোনো ম্যাটারকে লেফট থেকে রাইটে যদি শিফট করতে চাও তাহলে তোমার হচ্ছে কি সেই ক্ষেত্রে ইনক্রিজ ইনডেন্ট হবে, আর যদি সেই ম্যাটারটাকে লেফট থেকে রাইটে নিতে চাও তাহলে তোমার কি হবে, ডিক্রিজ ইনডেন্ট হবে। বোঝা গেছে? আচ্ছা। এবার এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটাকে বলা হয় লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। ধরো এই একটা প্যারাগ্রাফ আছে অথবা এই একটা প্যারাগ্রাফ আছে, আমি চাচ্ছি এই লাইনের মাঝখানে গ্যাপ বাড়াতে চাই। ধরো আমার ম্যাটারটা অল্প আছে, আমি চাচ্ছি যে লাইনের মাঝখানে প্যারাগ্রাফটা আমি তোমার স্পেসিং বাড়াতে চাই। তাহলে প্যারাগ্রাফের মধ্যে কার্সার রেখে জাস্ট তুমি লাইন অ্যান্ড প্যারাগ্রাফের স্পেসিংয়ে যাও, একদম 1.0, 1.15, 1.5, দেখো 1.5 হচ্ছে স্ট্যান্ডার্ড, 2.0, 2.5, 3 এরকমভাবে তোমার যেটা দরকার তুমি নিতে পারো। তোমার স্ট্যান্ডার্ড হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ে 1.5 হচ্ছে স্ট্যান্ডার্ড। যে কোনো ডকুমেন্টেশনের ক্ষেত্রে 1.5 লিখলে তোমার কি হবে, একটা সুন্দরভাবে একটা অ্যালাইনমেন্ট হয়ে তোমার বোঝা যায়। আর লিগাল ওয়ার্ক মানে ধরো তোমার ওই তোমার দলিলপত্রর ব্যাপারে, তো সেই ক্ষেত্রে 2.0 ইউজ করা হয়। তার কারণ একটু গ্যাপ থাকলে সুবিধাটা কি, কোনো সময় অল্টারেশন বা এগুলো করা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, তুমি যদি কোনো লাইন এবং প্যারাগ্রাফের মধ্যে যদি স্পেস দিতে চাও তাহলে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এবার আমরা তার পরেরটায় চলে আসব, এটাকে বলা হচ্ছে শেডিং অ্যান্ড এটা হচ্ছে তোমার হচ্ছে বর্ডার। শেডিং অ্যান্ড বর্ডার, ধরো তোমার মনে হলো এই প্যারাগ্রাফটাকে তুমি একটা শেড দিতে চাও, তাহলে তুমি এইখানে গিয়ে এই দেখো শেডে ক্লিক করলে, ঠিক আছে কালকে দেখা হবে। এই যে এখান থেকে তুমি শেডে চলে গেলে, শেডে গিয়ে তুমি যেইটা তুমি দেবে এখান থেকে দেখো অটোমেটিক তোমার শেড নিল। এটা কী হলো, ম্যাটারটা দেখতে তোমার বেশ ভালোই লাগছে, তোমার মনে হলো আমি এইখানে কিছু শেড দেবো, দেন তুমি ইউ ক্যান অ্যাপ্লাই দ্য শেড। দেখো এখানে তোমার মনে হলো তুমি তোমার এখানে তোমার শেডকে অ্যাপ্লাই করতে পারলে, যেরকমভাবে তুমি অ্যাপ্লাই করবে নেবে। তুমি কোনো প্যারাগ্রাফের মধ্যেও শেড অ্যাপ্লাই করতে পারো বা কোনো ইন্ডিভিজুয়াল লাইনের মধ্যেও তুমি তোমার সেটাকে দিতে পারো। এবার শেডকে যদি আমরা তুলতে চাই, কার্সারটা শেডের মধ্যে রেখে তুমি কি করবে, এখানে নো কালার অপশান আছে, দেখো যেই নো কালারে গেলে অটোমেটিক এটা তোমার এখান থেকে উঠে গেল। আশা করি বোঝা গেছে। এটার ক্ষেত্রেও তাই। এবার আমরা যদি চাই বর্ডার ইউজ করতে, ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই দ্য বর্ডার, তাহলে এইখানটাতে দেখো বিভিন্ন বর্ডারের অপশান আছে। এটা হচ্ছে বটম বর্ডার, দেখো বটমে নিয়েছে, এটা হচ্ছে টপ বর্ডার, পাশেরটা হচ্ছে লেফট বর্ডার, আর রাইটেরটা হচ্ছে রাইট বর্ডার। তুমি যদি মনে করো টপ বর্ডার দেবে, দেখো ক্লিক করলে টপ বর্ডার নিল। আমার মনে হলো তুমি লেফট সাইডে বর্ডার দেবে, দেখো এরকমভাবেও বর্ডার আমরা ইউজ করতে পারি। আর যদি বর্ডার যদি না দিতে চাও তাহলে নো বর্ডার করবে। আবার যদি বর্ডার ইউজ করতে চাই ফুল বর্ডার, তাহলে এখানে অল বর্ডার করলে পুরোটার বর্ডার নিয়ে দেবে। তো ইন দিস ওয়ে ইউ ক্যান অ্যাপ্লাই দ্য বর্ডার। এবার এই অপশানটা খুব ইম্পর্টেন্ট আছে, এটাকে বলে শো হাইড টুলবার। শো হাইড টুলবার মানে ডেটা এন্ট্রি এররকে ধরার জন্য। দেখবে অনেক সময় তোমার কি হয়, ওয়ার্ক ফ্রম হোম দেয়, বিভিন্ন ধরনের তোমার পিডিএফ টাইপ করতে দেয় এবং তোমার সেগুলোকে তোমার কারেকশান করার জন্য দেয়, তখন কোথায় কোথায় ভুল আছে সেটা দেখার জন্য এই শো হাইড টুলবার ইউজ করে। ধরো তোমায় বলা হলো যে প্যারাগ্রাফ লিখছো, কোথাও যেন বেশি এক্সট্রা স্পেস না হয়, তুমি কি করলে বুঝতে না পেরে তুমি বিভিন্ন জায়গায় না একটা একটা করে এক্সট্রা তোমার স্পেস দিয়ে ফেলেছো। তো তুমি মনে করলো ধর যিনি বা কম্পিউটার যিনি করছে তিনি অতটা বুঝতে পারবে না, এরম দিয়ে দিলে। অথবা তোমার মনে হলো এখান থেকে ট্যাপ প্রেস করলে, এভাবে ট্যাপ 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 প্রেস করে গেছো, ঠিক আছে, তোমাকে বলা হলো যে আপনি কিন্তু এক্সট্রা কোনো এন্টার প্রেস করবেন না,
তুমি কি করলে অনেকগুলো এক্সট্রা এন্টার প্রেস করেছো, তুমি অনেকগুলো ট্যাব প্রেস করেছো, তো দিয়ে ফাইলটাকে জমা দিয়েছো। তো এবার তোমাকে ধরবে কি করে, তোমার যে ডেটার যে প্রবলেমগুলো ধরবে কি করে, কিচ্ছু না, এইটাই ক্লিক করতে হবে। শো হাইড টুলবারে যেই ক্লিক করলো অটোমেটিক দেখো এখানে এক একটা করে ডট দেখাচ্ছে, এক একটা ডট হচ্ছে এক একটা স্পেস। এখানে দেখো এখানে দেখো দুটো 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 করে তোমার দেখাচ্ছে, তিনটে দেখাচ্ছে, তার মানে এতগুলো স্পেস তোমার দেওয়া আছে। এটা হচ্ছে এন্টার সাইন, এগুলো ডেটা এন্ট্রি এরর ধরার জন্য লাগে। এই দেখো এখানে দেখো আমি যে ট্যাব প্রেস করেছি সেটা দেখিয়ে দিচ্ছে যে এগুলো তোমার ট্যাব প্রেস করা হয়েছে। এটা যখন HTML ফরম্যাটে ট্রান্সফার হয় এটা পুরোটাই ভুল হয়ে যায়, তখন তোমার কী হবে, তোমার ডেটা অ্যানালিটিক্সের ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। তো এই দেখো এগুলো এন্টার মারা আছে, এইখানে দেখো এক্সট্রা এতগুলো এন্টার আর ট্যাব মেরেছি। তুমি যদি অফ করে দাও বোঝা যাবে না, কিন্তু যেই অন করে দিলে তাহলে কটা কি তুমি ট্যাব মেরেছো সব বোঝা যাবে। অর্থাৎ ডেটা এন্ট্রি প্রবলেমের জন্য এটা ইউজ করা হয়। এবার এটা হচ্ছে স্টাইলটা কি, ধরো তুমি মনে করলে আমি এটা টাইটেল ইউজ করতে চাই, এই ম্যাটারটাকে এটাকে হেডিং 2 ইউজ করতে চাই, অথবা হেডিং 1 ইউজ করতে চাই, এরকমভাবে আমরা ইউজ করতে পারি। অথবা ধরো পার্টিকুলার তোমার মনে হলো তিয়াসা ভট্টাচার্যকে আমি টাইটেল হিসাবে ইউজ করব, ক্লিক করলে দেখো টাইটেল। আমি নিক্স কম্পিউটারকে আমি চাচ্ছি তোমার হেডিং হিসাবে ইউজ করতে চাই, এই কলকাতাটাকে আমি সাব হেডিং হিসাবে ইউজ করতে চাই। তাহলে এইভাবে দেখবে প্যারাগ্রাফগুলোকে এরমভাবে আমরা ইউজ করি, কোনো একটা ম্যাটারকে টাইটেল, কোনোটাকে সাব হেডিং, কোনোটাকে তোমার হেডিং, এরমভাবে আমরা ইউজ করার জন্য এটা ইউজ করি। এবার এখানে দুটো অপশান আছে, একটা ফাইন্ড আর একটা রিপ্লেস। এবার ফাইন্ড রিপ্লেসের ক্ষেত্রে কি, ধরো তো এখানে বলা হলো যে ভিডিও কোথায় কোথায় আছে একটু খুঁজে বার করো, বা ধরো তোমার কোনো একটা পার্টিকুলার তুমি 500টা পেজ লিখেছো, তোমার কোথাও ভুল আছে, তো সেই ভুলটাকে তোমার হচ্ছে কারেকশান করতে বলা হয়েছে। এবার কোথায় ভুল আছে তুমি খুঁজবে কী করে, তাহলে এইভাবে খুঁজতে খুঁজতে অনেক সময় লাগবে। তো আমি চাচ্ছি যে কোথায় ভিডিওগুলো আছে খুঁজি। ফাইন্ডে যাব, এখানে নেভিগেশন আছে, তুমি কি লিখলে VIDEO, যেই ভিডিও লিখলে দেখো যেখানে যেখানে ভিডিও আছে ও অটোমেটিক তোমায় দেখিয়ে দিল, তোমাকে আর খুঁজতে হলো না কোথায় কোথায় ভিডিও আছে। তুমি যদি মনে করো যে তোমার রিপ্লেস করতে চাও, যেখানে যেখানে ভিডিও আছে সেটা অডিও করতে চাও, তাহলে রিপ্লেসে যাবে। ফাইন্ড ওয়ার্ড কাকে খুঁজবে, আগে তোমাকে যেই ম্যাটারটা রয়েছে, ধরো ভিডিওটাকে আমি খুঁজতে চাই, তাহলে ভিডিওটা লিখবে এখানে ফাইন্ড ওয়ার্ডের জায়গায়। আর রিপ্লেস উইথ কী নামে তুমি চেঞ্জ করতে চাও, আমি চাচ্ছি এটাকে অডিও নামে চেঞ্জ করতে চাই, AUDIO। এবার করে তুমি যদি রিপ্লেস অল করো তাহলে পুরোটাই তোমার রিপ্লেস হয়ে যাবে, যেখানে যেখানে ভিডিও, যদি 5000 জায়গাও থাকে সেকেন্ডের মধ্যে হবে। আর তুমি যদি মনে করো না কিছু কিছু জায়গায় আমি ভিডিওটাকে তোমার অডিও করব, তাহলে তোমাকে কি করতে হবে, এখানে ফাইন্ড নেক্সট করবে, ফাইন্ড নেক্সট। এই যে ফাইন্ড নেক্সট করলে ভিডিও এখানে দেখালো, এবার রিপ্লেস করলে দেখো অডিও হলো। আবার তুমি ফাইন্ড নেক্সট করো, ফাইন্ড নেক্সট করে ধরো এইখানটাতে গেলে এই ভিডিও এটা দেখালো, এবার তুমি রিপ্লেস করো, তাহলে ভিডিওর জায়গায় অডিও দেখাচ্ছে। ক্লিয়ার? আর যদি তুমি রিপ্লেস অল করো তাহলে কি হবে, ভিডিও সব জায়গায় ভিডিও তোমার অডিও হয়ে গেল। এই দেখো তুমি কি করে খুঁজে পাবে, আবার ফাইন্ডে যাও, এখানে লিখলে অডিও, দেখো সব জায়গায় অডিও দেখিয়ে দিচ্ছে, এই দেখো অডিও। এবার তোমার মনে হলো আমি অডিওটাকে ভিডিও করতে চাই, তাহলে রিপ্লেসে গেলে এখানে অডিও, আর এইখানটাতে লিখে দিলে ভিডিও, দিয়ে যেই রিপ্লেস অল করলে অটোমেটিক তোমার কি হবে, তোমার পুরোটা সব তোমার হচ্ছে ভিডিও হয়ে গেল। এবার আরেকটা জিনিস তোমার দেখাই, এই যে এইখানটাতে আমরা দিয়েছিলাম, আমি চাচ্ছি যেখানে যেখানে 2-3টে করে স্পেস আছে সব একটা হবে। তাহলে কি করব, ফাইন্ডে যাব, ফাইন্ড হোয়াট, আমি একটা স্পেস দিলাম, এই দেখো কোথায় কোথায় স্পেস আছে অটোমেটিক খুঁজে বার করে দিল, এই দেখো কোথায় কোথায় স্পেস আছে। এবার তোমার মনে হলো যে ফাইন্ড, এবার রিপ্লেস করব, কি করব, এখানে স্পেস দিলাম, ঠিক আছে। এবার রিপ্লেস উইথ তোমার একটা, এবার রিপ্লেস অল করো, দেখো সব জায়গায় একটা করে তোমার নিয়ে নিল। আর যেখানে যেখানে দুটো আছে তোমার যদি মনে হয় দুটোকে তোমার দেবে, ফাইন্ড ওয়ার্ড, তুমি এখানে দুবার স্পেস দিলে, আর এখানে রিপ্লেস উইথ তোমার একটা স্পেস দিলে, এই দেখো রিপ্লেস অল, অটোমেটিক তোমাকে এখান থেকে চেঞ্জ করে দিল। তো এইভাবে তোমাকে কি করতে হবে, এই জিনিসগুলোকে প্র্যাকটিস করতে হবে। তোমাকে যেটা করতে হবে, আমি তোমাকে একটা ফর্ম পাঠিয়ে দেবো, আমাদের অ্যাডমিশন ফর্ম, ওই আজকে প্র্যাকটিস করে তুমি এই সপ্তাহের মধ্যে ওই অ্যাডমিশন ফর্মটা বানাবে। অ্যাডমিশন ফর্মটা বানিয়ে তুমি যদি সেটা সেভ করে
আমাকে তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, তাহলে আমি ওটা তোমার দেখে তোমাকে বুঝিয়ে দিতে পারবো কোথায় তোমার প্রবলেম আছে। আমি তোমাকে একটা আমাদের তোমার ফর্ম পাঠিয়ে দিচ্ছি, 1 মিনিট। দেখো এই এই ফর্মটা তোমায় পাঠিয়েছি, হ্যাঁ। আজকে যা ক্লাস হয়েছে এটাই হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। তুমি এটা তোমার হচ্ছে 16 ফন্টে করবে সেন্টার, এটা 12 ফন্ট হবে, এটা রাইট সাইড হবে, এটা তোমার ওই তোমার হাইলাইট করবে ব্যাকগ্রাউন্ড, এইভাবে প্রত্যেকটা 12 ফন্টে লিখবে করে ডট 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 করে এই তোমার ফর্মটাকে তুমি তোমার বানাবে। এটা বানাতে পারা মানে হচ্ছে তুমি যে প্র্যাকটিস করেছো সেটা তোমার হচ্ছে শেখা কমপ্লিট হলো। ক্লিয়ার, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তো এটাকে তুমি কমপ্লিট করবে, প্র্যাকটিস করো। নেক্সট দিন তোমার আমরা তোমার ফ্রাইডেই আমরা তোমার ক্লাস নেব। আর তুমি একটা কিবোর্ড, একটা পুরনো হোক যাই হোক, একটা কিবোর্ড ইউজ করো। তার কারণ হচ্ছে আমরা নেক্সট দিন তোমার টাইপিংটাও শেখাবো। তাতে কী হবে, টাইপিংটা তো লং প্রসেস, তোমাকে তাহলে প্র্যাকটিস করতে হবে। আর আমি এটা তোমার করে রাখছি, আমি কালকের মধ্যে এটাকে তোমার আপডেট দিয়ে দেবো, দিয়ে লিঙ্ক পাঠিয়ে দেবো। তারপর থেকে তুমি ওটাকে কী করবে, সাবস্ক্রাইব করে নেবে, যখন খুশি তুমি দেখে নেবে। ঠিক আছে? ওকে, তাহলে আজকে এখানে রাখলাম। টাকা